লাগছে আমার, আপনার কাছে যাবো একটু আমন্ত্রণ পত্র নিয়ে। উনি তখন বললেন, আচ্ছা আমায় কি কি করতে হবে, আপনারা ডাকছেন কেন আমাকে? যা বাবা, আপনার থেকে তো সলিল চৌধুরীর গল্প শুনবো, আর মানে হাসির গল্প শুনবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আচ্ছা আমি যাব কিভাবে? যেটা ঘটনা ঘটেনি, উনি নিজেই এসছেন গাড়ি চালিয়ে। তো যখন বলেছিলেন, আমি বললাম ঠিক আছে, আপনার জন্য গাড়ির বন্দোবস্ত হবে, আপনাকে গাড়িতে করে আচ্ছা প্রমাণ তো হয়ে যাবে, তারপর গঙ্গার ধারে আমায় ছেড়ে দিয়ে চলে যাবেন না তো? না, ইনি হচ্ছেন দুর্বাদয় চট্টোপাধ্যায়। আমরা একটু সম্মান জানাচ্ছি দুর্বাদয় চট্টোপাধ্যায়কে, শর্মিষ্ঠা উত্তরীয়। এটা আমাদের পত্রিকা, বার্ষিক পত্রিকা। আর আপনার তাকে যদি জায়গা থাকে একটু, আপনারা তো প্রচুর মানে বোধহয় শয় শয় পেয়েছেন, হ্যাঁ একটু আমাদের একটু স্মারক। ঠিক আছে, রাখছি। হাততালি কমে যাচ্ছে, নো জিএসটি। এবার গল্প শুনবো, গান শুনবো, দুর্বাদল।
সলিলদার সঙ্গে আমার আলাপ হলো 87 থেকে। তখন রেডিওতে আমি চাকরি করি, তো রেডিওতে রম্যগীতি হতো, এই মাসের গান হতো, সেইটার রেকর্ডিং করতে গেছিলেন উনি। তখন আমার সঙ্গে আলাপ, আমাকে বললো তুমি পারো বাজাতে? তাহলে হ্যাঁ পারবো তো। তবে তুই কার কাছে শিখবো? আমি বাবার কথা বললো ও আচ্ছা, জানো তোমার বাবার কাছে আমি কিছুদিন ভায়োলিন শিখেছি। তাই নাকি? বলে হ্যাঁ। তো উনি ভায়োলিন বাজাতে পারতো, ফ্লুট বাজাতে পারতো, অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতো। তারপরে 90-তে ওনার সঙ্গে HMV-তে আমি প্রায় 34টা গান অ্যারেঞ্জমেন্ট করি। যদিও বেশিরভাগই উনি বলে দিত, আমার এত সাহস নেই ওর আমি অ্যারেঞ্জমেন্ট করে ওনাকে দেবো আর উনি সেটা মেনে নেবে, করতাম আর কি। তো এবার রেকর্ডিং করতে গিয়ে আমি দেখেছি উনি কতটা উইটি, মানে খুব রসিক মানুষ। HMV রেকর্ডিংয়ের সময় একটা কথা বলছি, একদিন উনি ভেতরে ঘরের যেখান থেকে রেকর্ডিং হয় ওখানে বসে আছে, আর তখন কানে হেডফোন দিয়ে সব কথা শোনা যেত না। হ্যাঁ, তা আমি বাইরে বসে আছি, বাইরে দাঁড়িয়ে আছি, করে একটু সাইড করে দাঁড়িয়ে যাতে উনি না দেখতে পায় আমাকে, সাইড করে দাঁড়িয়ে আর হাত নাড়ছি আর বাঁ হাতে সিগারেট। তো সিগারেট খাচ্ছি, হঠাৎ থেকে পেছন থেকে দরজাটা খুলে বেরিয়ে এসছে, এই দুর্গাসন। যেই বলে আমি হাতটা পেছনে নিয়েছি এভাবে, বলছে শোন না আমার ইন্টারলিউড, আচ্ছা শোন তোর পেছন দিয়ে ধুয়ো বেরোচ্ছে মনে হচ্ছে। তাই বললাম কই না তো। উনি কিছু বললো না, এটাই ঘরে ঢুকতে ঢুকতে বলতে বলতে গেল, তাহলে কি আমার চোখটা নষ্ট হয়ে গেল, কি জানি, হতেও পারে। তারপরে আমি তাড়াতাড়ি করে ফেলে ফেলে ভেতরে ঢুকেছি, আমি কি বলছেন বলুন। ওইটা শোন তোর কাছে সিগারেট আছে? হ্যাঁ না তো। ওইটা ওই তো পকেটে, বলে পকেট থেকে দুটো সিগারেট বার করে সামনে রাখলো মেশিনের ওপরে, রেখে বললো শোন তুই ড্রিঙ্ক করিস কর, আমার কিছু বলার নেই, সিগারেট খাস খা, যদি গার্লফ্রেন্ড থাকে নিয়ে ঘোর, আমার তাতেও কিছু বলার নেই, শুধু রাস্তাঘাটে যদি আমাকে কোথাও দেখতে পাস সলিল বলে ডাকিস না, অন্তত সলিল দাটা বলিস। এরকম ঘটনা অনেক। তারপর আরেকবার টালিগঞ্জের স্টুডিওতে কাজ করছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, মাংস ভাত, বীরেন্দার দোকান হয়ে গেছে। এবার সলিলদা বলতে বলতে বেরোচ্ছে, এই বীরেন আজকে মাংসটা কিন্তু দারুণ করেছিস, খুব টেস্ট, ভালো টেস্ট, তবে কি জানিস একটা কালো কুকুর ছিল এখানে দেখছি না তো, ওটা গেল কোথায়? বীরেন্দা বলছে হ্যাঁ কি বলছো না, এসব আছে। তারপরে আরও আছে, একবার গেটের সামনে দাঁড়িয়ে উনি একটা পাঞ্জাবি পরতো অদ্ভুত ফতুয়া টাইপের, এখানে একটা পকেট এখানে একটা পকেট, এটা মান্নাদাও পড়তো, দু পকেটে দুটো সিগারেটের প্যাকেট কিন্তু ওনার, একটা প্যাকেট থেকে বার করে সিগারেটটা সবে ধরিয়েছে। এমন সময় আপনারা দেখেছেন কেন হেমন্তবাবুর সঙ্গে মন্দিরা বা হতো টোপাদা, সে এসে বলছে সলিল একটা সিগারেট দিত, তো সলিলদা পকেট থেকে সিগারেট প্যাকেটটা বার করে এর মধ্যে দুবার ঝাঁকিয়ে ফেলে দিল ছুঁড়ে। তো বললো নেই, আচ্ছা ঠিক আছে। তো টোপাদা বা অন্য জায়গায় ধান্দা করতে গেল কোথায় সিগারেট পাওয়া যাবে। সলিলদা দিকে তারপর গাছতলা থেকে সিগারেট প্যাকেটটা পুড়িয়ে এনে আবার রেখে দিল। আমি বললাম এটা কি হলো? ওকে সিগারেট ভর্তি, ওকে একবার দিলে সারাদিন চাইবে, ওই জন্য আমি রেখে দিলাম। এরকম অনেক ছোটোখাটো গল্প লেগেই থাকে। হ্যাঁ, আর আমার না না আরেকটা আমার যেটা মনে পড়ে সেটা হলো ওনার বাড়িতে একসময় আমি 1 মাস টানা গেছি, রোজ সকালবেলা যেতাম আর অফিসের মতো আর সন্ধ্যেবেলা ছাড়তো আমাকে। একদিন বললো আচ্ছা শোন তোরা এই অর্কেস্ট্রায় দিক ওদিক বাহাতে যাস না? যাই তো। বলে তোদের গাড়ি লাগে না? লাগে তো। চল তো গাড়ি জিনিস দেখাচ্ছি বলে নিচে গেল, গিয়ে দেখি একটা সাদা গাড়ি, স্টেশন ওয়াগান মতো, লম্বা একটুখানি, বলে এটাতে জিনিসপত্র নিতে সুবিধা, বাজনাপত্র নিতে, নিবে এটা, আমি এটা বিক্রি করে দেবো, তুই নিয়ে নে। ওটা বম্বের নাম্বার ছিল। বলে আমি বললাম যে নাম্বার তো বম্বে, কী করে এখানে চলবে না তো? বলে সে আমি ট্রান্সফার করি দেবো লোককে বলে। তো সেই গাড়ি কিনে নিয়ে আমি বাড়িতে গেছিলাম, সবাই ঠিক ভেবেছিলাম বলে এবার আমিও সলিল চৌধুরী হয়ে যাবো, কিন্তু কিচ্ছু হয়নি। আরেকটা গান শুনি। বেহালা মানি দুর্গাধর চট্টোপাধ্যায়, এর কোনো কথা হবে না।
অনেক ধন্যবাদ দুর্গাদাস চট্টোপাধ্যায়কে। যে রবি ঠাকুরের গান আর সলিল চৌধুরীর গান না না শিখে কখনো বাজানো যায় না। উনি যখন আমাকে ওনার সঙ্গে আমার আলাপ হয় কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে, ওখানে গিয়ে আলাপ করেছিলাম, ওনার ফোন নাম্বার নিয়েছিলাম, তখন উনি বলেছিলেন যে এই গানটি ওখানে উনি বাজিয়েছিলেন। বললেন আমি 1 মাস ধরে প্র্যাকটিস করেছি গানটা, সলিলদার গান, ওরে বাবা ভালো করে প্র্যাকটিস করে না হলে গাইতে বাজাবো না। রবীন্দ্রনাথের গান আর সলিল চৌধুরীর গান ভালো করে না শিখে গাওয়া যায় না, বাজানো যায় না। একটা গোপন রহস্য জানাই আমি, সেটা হচ্ছে এই যে আপনারা অন্তরা চৌধুরীকে সবাই চেনেন, ওকে আছে না চলে গেছে? আচ্ছা আচ্ছা, ও যেমন 3 ঘন্টা দাঁড়িয়ে গানও করতে পারে, সে যদি গান না করে তাহলে 3 ঘন্টা দাঁড়িয়ে পিয়ানো বাজাতে পারে, পিয়ানো অথবা সিনথেসাইজার যাই হোক রিড ইনস্ট্রুমেন্ট, ও 3 ঘন্টা প্রোগ্রাম করতে পারে ইচ্ছে করবে, কিন্তু সেটা বাইরেও জানান দেয় না খুব একটা কিছু। ও বাবার রেকর্ডিংয়ে অনেকবার পিয়ানো বাজিয়ে, ও ওনার দাদা যে সঞ্জয়। অনেক ধন্যবাদ দুর্গাদাস চট্টোপাধ্যায়কে, তার থেকে বেশি ধন্যবাদ আপনাদের, আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আমরা এবার যাব একটু বম্বের দিকে। সলিল চৌধুরীর সুরের 3টি ভালো হিন্দি গান, টুকরো বিশেষ, আমরা পুরোটা করব না, সময় সংক্ষেপ করে আমরা নাটকে চলে যাব শেষের দিকে। এত হই হই করে সময়টা বেরিয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, 4 মাস পরিশ্রম করেছি, কিভাবে বেরিয়ে গেল, 3 ঘন্টা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ 3 দিন লাগবে উনি বলছেন, মিনিমাম মানে মিনিমাম 3-4 দিন লাগবে শরীরটাকে নিয়ে প্রোগ্রাম করতে গেলে। যে আপনারা পারলে ইউটিউবে দেখবেন, একানোরে বলে একটা কবিতা হয়েছে, আমাদের কেন হয়েছে একান্নরে আজকে।